বের হয়ে যাও আমার ঘর থেকে। তোমার মতন ঘরের মেয়ে এমন ঘরের আসলেই যোগ্য না। এমন চাকচিক্য তোমার জন্য না। ঘরটা তোমার একার, আমার না। আমিও তো গড়ে তুলেছি, তাই না? মুখ বেঁকিয়ে বললাম, উদ্ধার করেছ? আমার টাকা ছাড়া কি বা করতে তুমি? নিরুপমা উত্তর দিল না। দেবেই বা কি করে? বাবা জোর করে বিয়ে করিয়ে দিয়েছিল এক সাধারণ নিম্নবিত্ত ঘরের মেয়েকে। না আছে গ্ল্যামার, না আছে ফিগার, মেনটেনও করে না। বাচ্চারা হওয়ার পর বানিয়েছে নিজেকে একটা বস্তা। যত দামি শাড়ি বা জামাই দাও না কেন, একটুও ভালো লাগে না দেখতে। কোথাও নিতেও লজ্জা লাগে, আবার না নিলে ঘ্যান ঘ্যান করে। বাচ্চা দুইটা অবধি ওর সাথে কমফোর্ট ফিল করে না। আমি ওয়াশরুমে চলে গেলাম। অফিস থেকে ফিরেছি সবে। আজও সে অফিসের পার্টিতে যাওয়ার সময় ভারী কাজের দামি একটা জামা পরে যাই। কি বিক্ষুটে লাগে। ভারী শরীর, মোটা পেট, চুল নেই মাথায় একটু। গান চললে পেট দুলিয়ে নাচতে শুরু করে। কি বিচ্ছিরি ব্যাপার। সবাই হাসছিল। আদিত্য আর রিয়াও বের হয়ে গেল লজ্জায়। নিয়ে আসাই কথা কাটাকাটি হয়। শেষে এইটা বললাম, আমার বয়স 45 পেরিয়ে গেল, তাও সবাই এভারগ্রিন ডাকে। নতুন মেয়েগুলো কি আর চোখে তাকায় এখনো? আমি অবশ্য পাত্তা দিই না। ফিটনেসের খেয়াল রাখি, মার্জিত কাপড়ে অলওয়েজ স্মার্ট। বাচ্চাগুলোও সেম, দুজনেই ইংলিশ মিডিয়ামে পড়ে। দেখলেই বলে আমার বাচ্চা। কোথাও যেতে গেলে লেট, খেতে লেট, ঘুমোতে লেট, ওর কোনো টাইম নেই। সারাক্ষণ ঘর মোছা, কাপড় ধোয়া, এসবই আছে। এত দামি সব কিছু, সব পারফেক্ট, শুধু মানায় না ওকে এই ঘরের সাথে। ভাবলাম অন্যবারের মতো কয়েকটা ঘন্টা চুপ থেকে ঠিক হয়ে যাবে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আদিত্য আর রিয়াও আছে ওখানে সোফায় বসা। কোথায় যাচ্ছ? তুমি না বললে চলে যেতে? তোমাদের সাথে আমাকে মানাচ্ছে না। এই পরিপাটি ঘরের সাথে আমায় তো চায় না, তাই চলে যাচ্ছি। কি ফালতু বকছো? যাও, চা দাও। মাথা ধরেছে। তোমার সাথে এই বয়সে এসব ন্যাকামি আর যায় না। যাও, রুমে যাও। না সঞ্জয়, আমি ন্যাকামি করছি না। আমি সত্যিই যাচ্ছি তোমাদের পারফেক্ট দুনিয়া ছেড়ে। তোমরা যেদিন বুঝবে তোমাদের পারফেক্ট বানাতে গিয়ে আমি যে বেমানান হয়ে গেলাম, সেদিন ইচ্ছে হলে না হয় ফিরবো। আমি যাচ্ছি। এই বলে বের হয়ে গেল নিরুপমা। কোথায় আর যাবে? বাপের বাড়ি উঠবে। 2 দিন যেতে না যেতেই নিজেই ফোন করে আসবে। রান্নাঘরে গিয়ে সেলফ থেকে জিনিসপত্র নিয়ে চা বানালাম। অনেক টাকা খরচ হয়েছে এই রান্নাঘর সাজাতে। ক্যাবিনেট সব দেখলেই একটা পারফেক্ট ফিল আসে। রাতে সবার খাওয়া হয়ে গেছে, তাই যে যার মতো শুয়ে পড়লাম। সকালে অ্যালার্মের সাথে উঠে গেলাম। ওয়াশরুমে যেতেই বাজে গন্ধ নাকে আসলো। কালকের কাপড় সব রয়ে গেল এখনো। বের করে ঝুড়িতে রাখলাম। কাজের মেয়ে আসবে, সে ধুয়ে দেবে। কিছুক্ষণ ব্যায়াম করে পেপার এলো, বেল দিল। খুলতে গিয়েই হোঁচট খেয়ে পড়ে গেলাম। কালকে জুতো সব। পেপার নিয়ে সব জুতো র্যাকে রাখলাম। পেপার পড়তে পড়তে আগে চা খাওয়া আর পরে নাস্তা করার অভ্যেস। নিরুপমা দুইটাই একসাথে দেয়। কত বকা দিই, তাও হয় না। রান্নাঘরে কোনো আওয়াজ নেই। গিয়ে দেখি রান্নাঘর খালি। কালকের চায়ের কাপ সব রয়ে গিয়েছে। তখন মনে পড়ল গতকাল চলে গিয়েছিল, ফেরেনি। হঠাৎ রাগ লাগলো। কিসের দিমাগ দেখাচ্ছে ও? কিছু কি আছে দেখানোর মতো? এটো কাপ রেখে অন্য কাপে চা বানালাম। চা খাওয়ার পর খিদা লাগলো। রুটি সবজি খাই রোজ, আজ তো নেই, তাই খালি পেটেই অফিস যাব। ওখানেই খেয়ে নেব। যাওয়ার আগে রিয়াকে ডেকে বললাম, আমি অফিস যাচ্ছি, কাজের মেয়েটা এলে দরজা খুলে দিও। আর রান্নাঘরের কাজ, কাপড় ধুয়ে নিও। রান্নাটাও করে যেতে বলবে, তোমাদের নাস্তাও। রিয়া খুব বিরক্ত হয়ে বলল, তো এইসব আমাকে কেন বলছো? আমি কি করব? ঘুমাতে দাও।
কে করবে তো? তোমার মা তো ফেরেনি। ফোন দাও, নিয়ে আসো। আমি পারবো না এসব ফালতু কাজ করতে। নিরুপমার মোবাইলে রিং দিতেই সোফার পাশে ওটা বেজে উঠল। মোবাইল নেয়নি। ওর মোবাইলটা নিয়েই ওর মায়ের ওখানে ফোন দিলাম। ওর মা বলল, হ্যাঁ নিরু, বল মা, আজ এত সকালে? জামাই অফিস গেল? এখন তো ব্যস্ত থাকিস রোজ। মা, আমি সঞ্জয় বলছি। নিরু ওখানে যায়নি? না তো। কি হয়েছে? কোথায় ও? কেটে দিলাম। সকালের রাতটা এবার আরও বাড়ল। বের হয়ে গেলাম। দেরি হয়ে যাচ্ছে। অফিস যেতে না যেতেই আদিত্যর ফোন। মা ফেরেনি? আজ আমার এক্সাম আছে, এখনই বের হব। নাস্তা পানি কিচ্ছু নেই, কিছু খুঁজেও পাচ্ছি না। তুমি বড় হয়েছো তো, দেখো পারবে। রুনা আসলে ওকে নাস্তা দিতে বলো। আমি অফিসে মিটিংয়ে ঢুকলাম। তখন আবার রিয়ার ফোন। বাবা, রুনা তো ডিম পোচ পুড়িয়ে ফেলেছে, কি খাবো? আর কি কাজ করবে, কি রান্না করবে জিজ্ঞেস করছে। আমি কি বলবো? খুব রাগ হচ্ছিল। নিরুপমা হলে জোরে একটা ঝাড়ি দিতাম। শান্ত হয়ে বললাম, ফ্রিজে কি আছে দেখো, যা খেতে চাও বলো, আমাকে ফোন দিও না, মিটিংয়ে আছি। তারপরও বারবার ফোন দিচ্ছে রিয়া। অনেকক্ষণ পর আবার ধরলাম। বাবা, রুনা তো রান্না কি করবে বুঝতে পারছে না, ও চলে যাবে বলছে। চলে গেলে রান্না কে করবে? আমাকে কেন বলছো? এইখান থেকে কি বলবো? কিছু শেখোনি কেন মায়ের থেকে? এত বড় মেয়ে তুমি এভাবে বলছো কেন? আর তোমাকেই তো বলবো। মাকে তো তুমিই চলে যেতে বলেছ। ফোন রেখে দিল। বাচ্চাগুলোকে কখনো বকি না, আজ দিলাম। মায়ের সাথে সারাক্ষণ ঝগড়া ওদের, আমার কাছে মিল পাই। কিন্তু আজ অফিস থেকে বাসায় এসে আবার হোঁচট খেলাম আদিত্যর জুতায়। কি ছেলে, কি বাজে করে রেখেছে। সোফায় বসতেই ভেজা লাগলো গায়ে। সকালে আমার রেখে যাওয়া টাওয়াল এখনো ওখানেই রয়ে গেছে। এই সামান্য ব্যাপারটা কারো চোখে পড়ল না। পেপারটাও এলোমেলোভাবে কিছু টেবিলে, কিছু সোফায় পড়ে আছে। ওয়াশরুমে ঢুকতেই আর একটু হলে পড়ে যাচ্ছিলাম। কাজের মেয়েটা কাপড় ধুয়ে সাবান পানি রেখে দিয়েছে। এতদিন ওয়াশরুম যে ভেজা থাকে তা কখনো খেয়াল করিনি। চা বানাতে গিয়ে দেখি কালকের গোছানো রান্নাঘর আজ পুরো এলোমেলো। জিনিসপত্র এই দিক ওই দিক। চুলার ওপর ভাত তরকারির ঝোল, কিছুই পাওয়া যাচ্ছে না। রিয়াকে ডাক দিতেই ও বিরক্ত মুখে বলে, সারাদিন অনেক কিছু করেছি, আর পারবো না। আমার আজ মাথা ধোয়া অবধি হয়নি রুনার সাথে ঘুরতে ঘুরতে। আদিত্য বলল, মা তো আরও অনেক কিছুই করে, কি আর করলি তুই? সবাই কেমন যেন চুপ হয়ে গেল 2 দিন যেতে না যেতেই। ঘরটা কি বাজে দেখতে লাগছে। বিছানার চাদর টান টান থাকে না, সব কাপড় আয়রন করা ভাঁজে পাওয়া যাচ্ছে না। এইদিকে কাপড়, ওইদিকে গামছা, ওইদিকে মগ রয়ে যায়, ওদিকে ময়লা লাগে। বারান্দায় ধোয়া কাপড় রয়েই যায়, তা ভাঁজে থাকে না। সবচেয়ে বেশি জঘন্য লাগতে শুরু করলো বাথরুম আর রান্নাঘর। কাজের মেয়েকে বললে সে বলে, একসাথে এত কাজ করা যায় না। কাপড় ধুয়ে, এঁটো বাসন ধুয়ে, ঘর মুছে রান্না করে কি বা পারা যায়? আর রান্না তো খাওয়াই যাচ্ছে না। প্রতিদিন ঝোল দিয়ে মাছ রান্না করে